যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এই অংশটুকু আমরা আজকে আলোচনা করব। এটার নাম কি? প্যারাগ্রাফ গ্রুপ, তাই না? এই প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে যে আইকনগুলো আছে, মেজর যে আইকনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এই প্যারাগ্রাফ গ্রুপের আমাদের সর্বপ্রথম যে আইকনটা আছে তার নাম হচ্ছে কি? বুলেট। বুলেট বলতে এখানে বোঝায় কোন একটা প্রতীক বা সিম্বলকে বোঝানো হয়, ঠিক আছে? এখানে আমাদের ক্লিক করলে আমরা এই বুলেটের ড্রপ ডাউন এই বাটনটা যদি ক্লিক করি আমরা এখানে কিছু প্যালেট দেখতে পাবো। এই প্যালেটের মধ্যে আমাদের বেশ কিছু এখানে সিম্বল আছে। এই সিম্বলগুলো আমরা পরে চেঞ্জ করেছিলাম, যার কারণে এটা ডিফল্ট ভাবে থেকে গেছে। তোমাদের তো এটা নাও থাকতে পারে, যেমন এখানে একটা ডেঞ্জার সাইন দেখা যাচ্ছে, এখানে একটা বিমান দেখা যাচ্ছে, এগুলো নাও থাকতে পারে। ডিফল্ট যেটা সেটা অনেকে থাকতে পারে। যাই হোক, কিভাবে চেঞ্জ করা যায় আমরা সেটাও দেখবো। আমরা এখান থেকে কোনো একটা সিম্বলে যদি ক্লিক করি তাহলে আমাদের সেই সিম্বলটা আমাদের এই লেখার উপরে চলে আসবে। আচ্ছা, আমাদের এই সিম্বলটা দেখো, আমরা ক্লিক করলাম, আমাদের চলে আসলো যে নিচে, এখানে এই জায়গাতে চলে আসছে, ঠিক আছে? এই জায়গা আমাদের লেখার উপরে কেন আসলো না? আমার তো আমাদের টার্গেট ছিল তো এই প্রতিটা, দেখা যায় তুমি প্রত্যেক একটা লাইন কম্পোজ করেছো এবং বেশ কয়েকটা লাইন কম্পোজ করেছো, করার পর তোমাকে বলা হবে প্রতিটা লাইনের আগে একটু যদি উইদাউট সিম্বল এটা আমরা রাখি দেখতে খারাপ লাগে, কোন একটা সিম্বল বা প্রতীক দিলে দেখতে ভালো লাগে। আমরা এটা টার্গেট করেছিলাম যে প্রতিটা লাইনে দেবো, কিন্তু আমরা এখানে যখন বুলেট দিলাম তখন আমাদের লাইনের শেষে এটা চলে আসলো। কেন আসলো এটা? এখানে কাজশটটা ছিল জাস্ট, যার কারণে আসছে, রাইট? তো আমাদের আসলে আমরা কম্পিউটারে যখন কোনো নির্দেশনা দিতে যাব, আইকন বেস কোনো নির্দেশনা দিতে যাব, তখন তার প্রথম শর্ত হচ্ছে যে ওই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যদি কোনো টেক্সট থেকে থাকে তাহলে সেটাকে প্রথম শর্ত হচ্ছে সেটাকে ব্লক করতে হবে, ব্লক বা সিলেক্ট। সেটা আমরা বেশ কয়েক রকম ভাবে করতে হবে। কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা আগের সেশনে আমরা দেখেছি এবং ভিডিও টিউটোরিয়ালও আছে। তারপরেও আমরা দেখছি, যেমন আমরা এখন যদি উপর থেকে করতে যাই তাহলে এখানে আইবিএম নিয়ে যে একটা ক্লিক করব, করে নিচের দিকে টানবো, এটা ব্লক হয়ে যাবে। যদি নিচের দিকে থাকে তাহলে আমরা এখান থেকে নিচ থেকে ধরে উপর দিকে যাব, এটা ব্লক হয়ে যাবে। এইভাবে আমরা এটাকে ব্লক করতে পারি। ব্লক করে এখন সবগুলো ব্লক করে দেওয়ার মানে কি? কম্পিউটারকে চিনিয়ে দেওয়া হলো যে আমি প্রত্যেকটা লাইনের শুরুতে একটা করে বুলেট চাই। তাহলে আমরা এখান থেকে যেই বুলেটটা আমরা এখানে দিব সেই বুলেটটা আমাদের লাইনের সামনে চলে আসবে। ইভেন আমরা যদি এখান থেকে আবার নতুন কোনো লাইন কম্পোজ করি, ইন্টার যদি দিই, তাহলে আমাদেরকে আর বুলেট নতুন করে ক্লিক করা লাগবে না, অটোমেটিক চলে আসবে। আবার ইন্টার দিব, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এইভাবে অটোমেটিক চলে আসবে। এই বুলেটগুলা আমাদের মাঝে মধ্যে কিন্তু অফিসিয়াল কাজের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন পড়ে। কিছু কিছু মেজর পয়েন্ট লিখতে যে দেখা যাচ্ছে আমরা হয়তো সেখানে নাম্বারিং না করে বলে যে এটা নাম্বারিং দরকার, একটা বুলেট দাও, সিম্বল দাও, তখন আমরা এই সিম্বল গুলা এইভাবে দিতে পারি। আচ্ছা, তো আমাদের কম্পিউটার একটা বিষয় জানতে হবে যে আমরা কোনো কিছু যখন গড়তে শিখবো সেটাকে কিভাবে ভাঙা যায় সেটাও আমাদেরকে শিখতে হবে, বা যেটি কোনটাকে ভাঙা যায় সেটাকে আবার কিভাবে গড়বো সেটাকেও আমাদের জানতে হবে। আমরা এই যে বুলেট গুলো এখানে দিলাম, এই বুলেট গুলো যদি বলা হয় যে বস যদি এখন বলে যে বুলেট আমার দরকার নেই, প্লেন রাখো, জাস্ট কিছু জায়গা যা ছিল আগেই, তাহলে আমরা কি করবো? সব লেখা মুছে দেবে এভাবে? হ্যাঁ, এটা কি বুদ্ধিমানের কাজ হবে? এটা তো বুদ্ধিমানের পরিচয় হবে না। তাহলে আমাদেরকে বুলেট গুলো যদি তুলে দিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আবার আমাদেরকে এখানে এই বুলেটের ড্রপ ডাউন বাটনে ক্লিক করে জাস্ট এখান থেকে আমাদের নান বাটনে ক্লিক করলে এটা উঠে যাবে, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবো, মাইক্রোসফট কম্পিউটারের ম্যাক্সিমাম কাজের ক্ষেত্রে আমরা যে পথে ঢুকবো ঠিক সেই পথে বেরিয়ে আসবো। কারণ আমি বুলেটটা দিয়েছি বুলেট আইকন থেকে, আমি কিন্তু বুলেটটা মোছার জন্য কিন্তু এই নাম্বারিং আইকনে যাইনি। সুতরাং এটাও মাথায় রাখবে যে যে কাজটা যেখান থেকে করব ঠিক সেখানেই ফিরে যাবে। যেমন আমরা এখান থেকে এই লাইনটাকে আমরা কি করছি, এখান থেকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম। আবার যদি এগুলোকে তুলে দিতে চাই তাহলে আমাকে ওই তিনটা জায়গাতে আবার ক্লিক করতে হবে, তাই না? আন্ডারলাইনে ক্লিক করলাম, আন্ডারলাইন উঠলো, আইতে ক্লিক করলাম, ইটালিক উঠে এলো, বোল্ডে ক্লিক করলাম, বোল্ড উঠলো। এবার আমরা যেটা করব যে আমাদের এখানে দেখো যে আমরা এখানে আমাদের বুলেটের মধ্যে আরেকটা জিনিস আমরা দেখে নিই, যে বুলেটের মধ্যে যে সিম্বল গুলো এখানে আছে, এখানে যে সিম্বল গুলো আছে এই সিম্বল গুলো কোনোটাই পছন্দ, তোমারও পছন্দ হলো না, ইভেন তোমার পাশে বস বসেছে তারও পছন্দ হলো না। তুমি একটা অফিসিয়াল কাজ করতে যাচ্ছ, কিছু পয়েন্টে বুলেট দিতে বলে যে এগুলো বুলেট একটাও পছন্দ হচ্ছে না, আমার পছন্দ মতো বা আরো মাল্টিপল কিছু বুলেট নিয়ে আসো, সেখান থেকে চুজ করবো, তখন কোথায় যাব? তখন আমরা এখান থেকে এখানে সেই অপশন কি আছে? কোনটাই? এই যে ডিফাইন নিউ বুলেট, এখানে চলে আসবো, ঠিক আছে? ডিফাইন নিউ বুলেটে যাওয়ার আগে আমরা এখান থেকে আগে একটু সিলেক্ট করে নিই, আবার পুনরায় আমরা এখান থেকে যদি নতুন বুলেট অ্যাড করতে যাই ডিফাইন নিউ বুলেটে আসবো, আসার পর এখান থেকে আমরা এই যে সিম্বলে চলে যাবো, পিকচারে গেলে পিকচার পাবো, সিম্বলে যাবো, সিম্বলে যে আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো যেই বুলেট আমরা নিতে চাই সেটা সিলেক্ট করবো, জাস্ট ওকে বাটনে ক্লিক করবো, বুলেটটা এখানে চলে আসলো, এবার ওকে, ঠিক আছে? তাহলে আমরা নতুন বুলেটও এখানে অ্যাড করতে পারছি। বলো, এখন যদি মনে করো যে এই দুইটাতে একরকম থাকলো, তুমি এখন চাচ্ছ যে
এই দুটাতে আর একটু ডিফারেন্ট টাইপের দিবা। দুইটা লাইনকে ব্লক করলা, আবার এখানে আসলা, নিউ বুলেটে চলে আসলা, আসার পর সিম্বলে যাবো, সিম্বলে যাওয়ার পর তোমার যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করো। আচ্ছা, এই যেখানে আছে এই যে অসংখ্য ফন্ট আছে, এগুলো ফন্ট, এই যে এখানে যে ফন্ট গুলো আমরা দেখতে পেলাম না এই জায়গাতে, এখানে কিন্তু সেই সেম ফন্ট গুলাই আছে। এখানে যত রকমের ফন্ট আছে কিন্তু সব এই ফন্ট থেকে কিন্তু বুলেট গুলো আসছে, ঠিক আছে? এখানে চেঞ্জ হলো, যেমন টেলিফোন, এখানে দেখো প্রথমটা ছিল কি উইন্ডিং, তারপর আরো যদি চেঞ্জ করতে চাও এখানে আরো আছে সমস্ত ফন্ট। এই ফন্ট গুলো সিলেক্ট করলে, তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে সিম্বল, এই যে মূল হচ্ছে এই সিম্বল, আর হচ্ছে উইন্ডিং, উইন্ডিং 1, উইন্ডিং 2, এগুলাই হচ্ছে সিম্বল, ঠিক আছে? এর মধ্যেই পাবা, এর মধ্যে সব এই তিনটে আইকন ফন্টের মধ্যে সাধারণত এগুলো সীমাবদ্ধ। যেমন সিম্বলে আসলাম, সিম্বল থেকে তুমি এখানে যদি কোনো কিছু লিখতে চাও তাহলে তুমি এখানে চলে আসতে পারবে। সাপোজ করো, মনে করো এখান থেকে তোমার নিতে চাইলে তুমি এখান থেকে মনে করো আলফা নিলে, আলফা বিটা, হ্যাঁ, নিয়ে ক্লিক করলে, দেখো ওকে করলা, ওই যে ওইটা, এই যে দুটার সামনে আলফা আইকন চলে আসছে, ঠিক আছে? আমাদের ম্যাথমেটিক্যাল কিছু আমরা আলফা বিটা ওমেগা পাই সিটা থিটা এরকম আছে না, এগুলো সব ওখানে সিম্বলের মধ্যে পাবো। এবার আমরা আসি, তাহলে আমাদের বুলেট নিয়ে আর কোনো সংশয় থাকলো না। এখানে আমরা নতুন বুলেট সংযোজন করতে পারছি, বিয়োজন করতে পারছি, এবং আমরা প্রয়োজনে আমাদের মতো করে চেঞ্জ করতে পারছি। তারপর এখানে আসে ধরো, এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি নাম্বারিং। তো নাম্বারিং এর কাজটা আসলে কি? নাম্বারিং এর কাজ হচ্ছে যে আমরা ধরো তুমি অনেকগুলো পয়েন্ট লিখেছো এবং সবগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের পয়েন্ট, হ্যাঁ? এখন তোমার বস তোমাকে বললো যে এগুলা শুধু পয়েন্ট গুলো যদি এরকম থাকে খারাপ লাগছে, প্রত্যেকটা পয়েন্টে একটা নাম, 1 নম্বর পয়েন্ট এটা, 2 নম্বর পয়েন্ট এটা, এইভাবে বোঝার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে প্রত্যেকটা নাম সামনে একটা করে নাম্বার বসে। আমরা যদি কিবোর্ড থেকে ধরো এখানে 50টা লাইন লিখেছো তুমি, এখন এখান থেকে কিবোর্ড থেকে আমরা মনে করো 1 দিলাম, দিয়ে এখানে ফুল স্টপ দিয়ে স্পেস দিলাম, তাহলে এখানে তোমার 1 হলো, ঠিক আছে? তারপরে আবার 2 নম্বরের সামনে কার্সর রাখলাম, 2 দিলাম, ফুল স্টপ দিলাম, স্পেস দিলাম। এভাবে যদি 500টা থাকে তোমার কতক্ষণ সময় লাগবে? 50 মিনিট। তোমাকে 1 ঘন্টা সময় দিলেও তুমি পারবা কিনা সন্দেহ আছে। তা আসলে আমরা এইভাবে যদি দিতে যাই তাহলে প্রচুর সময় আমাদের অপচয় হবে, নষ্ট হবে, এবং এটা কোনো রাইট ওয়ে না, ঠিক আছে? আমাদের রাইট ওয়েটা হচ্ছে কি, যে আমরা যদি নাম্বারিং করতে চাই প্রতিটা পয়েন্টে, তাহলে আমরা প্রতিটা পয়েন্টকে আগে সিলেক্ট করে নিব, দেন এখান থেকে হচ্ছে আমরা নাম্বারিং এ চলে আসবে। নাম্বারিং এ এসে এবার এখানে দেখো ফরম্যাটের কিছু স্টাইল আছে, যেমন এখানে জাস্ট 1 ফুল স্টপ, এখানে দেখো 1 ব্র্যাকেট, তারপর এখানে দেখো রোমান সংখ্যা, স্মল, রোমান সংখ্যার মধ্যে আবার দুইটা আছে, ক্যাপিটাল আর স্মল, এখানে হচ্ছে ক্যাপিটাল। তারপরে তুমি যদি মনে করো এ বি সি ডি ক্যাপিটাল হিসাবে দেবো, সেটা দিতে পারো। তারপরে আমাদের এখানে দেখো এ বি সি ডি স্মল লেটার ব্র্যাকেট দাও, তারপরে এখানে এ বি সি জাস্ট ফুল স্টপ, তারপরে এখানে রোমান সংখ্যা আমাদের হচ্ছে স্মলে, ঠিক আছে? তাহলে আমরা যেইটাই চাই না কেন আমরা জাস্ট সেটার উপর একটা ক্লিক করব, তাহলে আমাদের নাম্বারিং গুলো অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে আমরা নাম্বার, এখন এখানে একটা জিনিস দেখো যে আমরা এখানে নাম্বারিং করতে যে আমাদের এখানে কি হয়েছে, যেখানে সব নাম্বারগুলা, এবং আমরা যদি পরবর্তী কন্টিনিউ আবার করতে চাই তাহলে কি জাস্ট ইন্টার প্রেস করলে অটোমেটিক নাম্বার হয়ে যাবে, জাস্ট ইন্টার প্রেস করব আর লিখবো, আর কি। এখন এখানে একটা বিষয় দেখো, আমরা এখানে নাম্বারিং করতে 1 to 9, এখানে কিন্তু অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে সব, কিন্তু 10 থেকে শুরু করে বাকিগুলো কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই, একটু বেশি চলে গেছে না? তাহলে এটাকে কিভাবে অ্যাডজাস্ট করবো এখন? তাহলে আমাকে কি করতে হবে, এই পুরো জিনিসটাকে আমরা ব্লক করব, করে আমাদের এই যে উপরে যে দুইটা জিনিস দেখা যাচ্ছে না, ছোট্ট, যে আমি নাড়াচ্ছি একটা আর এ একটা, ঠিক আছে? এই যে এটা একটা, এটাকে বলা হয় ইন্ডেন্টেশন, এটাকে বলা হয় রাইট ইন্ডেন্টেশন, ঠিক আছে? এইটারও কাজ আছে। তাই এই ইন্ডেন্টেশনের মাধ্যমে আমরা এই জিনিসগুলো ধরে, এটাকে ধরে জাস্ট এখানে ঠিক করে নিতে পারি, বাস, এই যে অ্যালাইন ঠিক, ঠিক আছে? তাছাড়া এটাকে যদি আমরা হাত দিয়ে যেভাবে করতে যাই সব এলোমেলো হয়ে যাবে, এটাকে বলা হয় ইন্ডেন্টেশন, ঠিক আছে? আমাদের এখানে কিন্তু অনেক রকমের ইন্ডেন্টেশন আছে, ঠিক আছে? এখন যদি মনে করি এবিসিডি হিসেবে করব, এই যে জাস্ট এবিসিডি থেকে যেটা ক্লিক করবো সেটা অটোমেটিক হয়ে যাবে। তবে এখানে একটা জিনিস কি, যে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা রোমান সংখ্যা যদি লিখতে বলা হয় তাহলে কি কত দূর পারবে? 1 থেকে 100 পর্যন্ত পারবে? এখন তোমাকে বলা হলো যে রোমান সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত লেখো, তখন তুমি কিভাবে লিখবা? তাহলে এটার একটা প্রসেস হচ্ছে কি, সহজ একটা প্রসেস শিখে দিই। আমরা প্রথমত এখানে দুইটা কলাম নিলাম, নেওয়ার পরে এই পাশে আমরা হচ্ছে অটো নাম্বারে এসে আমরা এখান থেকে দিলাম 1, আর এই পাশে সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে রোমান সংখ্যা, ঠিক আছে? রোমান সংখ্যা ক্যাপিটালটাই দিলাম, ক্যাপিটাল। এবার জাস্ট খালি কিবোর্ড থেকে ট্যাবটা ধরে দেন, অটোমেটিক ট্যাব, ট্যাব, কিবোর্ডের ট্যাব কি, যদি কখনো কেউ বলে তাহলে তোমরাও লিখে দেখিয়ে দিতে পারবে যে হ্যাঁ আমরাও পারি। এবার আমরা আসি যে এখানে আমাদের যেটা আছে ডিক্রিজ ইন্ডেন্ট আর একটা আছে ইনক্রিজ ইন্ডেন্ট। ডিক্রিজ ইন্ডেন্ট আর ইনক্রিজ ইন্ডেন্টটা কি, আমরা এখানে জাস্ট একটু প্যারাগ্রাফ, আমরা এই আমরা কিছুক্ষণের জন্য আবার এগুলা অটো নাম্বারটাকে হাইড করে দিলাম, হাইড করে দিয়ে আমরা এটাকে একটু প্যারাগ্রাফ স্টাইলে নিয়ে আসলাম, লাইনগুলোকে প্যারাগ্রাফ। দেখো একটা লাইনকে আমি উপরে তুলছি কিভাবে, কোন লাইন যদি আমাদের ভেঙে যায় তখন আমরা কিভাবে, ধরো এখানে ডগের পাশে আমাদের এই এটাকে নিয়ে যেতে হবে, তাহলে
আমার কার্সর এখন কোথায় আছে? ডগের ফুল স্টপের পরে আছে, তাই না? এই ক্ষেত্রে আমি কি চাপ দেব? ব্যাক স্পেস না ডিলিট? না, ডিলিট। ঠিক আছে, তাহলে উঠে যাবে। আর যদি আমি আর এখানে কার্সর থাকে, এখন দেখো এখানে কার্সর এ এর কাছে আছে, তাহলে আমি এই লাইনটা পুরা এই লাইনটাকে তুলে এখানে নিব, তাহলে আমি কার্সরটা হচ্ছে লাইনের শুরুতে, তখন আমি দিব ব্যাক স্পেসে। ঠিক আছে, এইটা কিন্তু আমরা অনেক একটা লাইন যদি মাঝখান থেকে দেখা যায় যে যেমন কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার, এখান থেকে ভেঙে গেল, এখন লাইনটাকে কিভাবে তুলবো, এটা কিন্তু আমরা অনেক সময় নতুন ইউজাররা যারা তারা কিন্তু এটা নিয়ে আসতে পারে না মাথায়, যে কিভাবে তুলবো এটা ভেঙে গেল। একবার এখানে ডিলিট দিতে যে দেখেন লেখা মুছে যাচ্ছে, আবার এখানে রেখে ব্যাক স্পেস দিতে যে দেখা যাচ্ছে এখানেও লেখা মুছে যাচ্ছে। ঠিক আছে, তাহলে উঠবে কোনটা দিয়ে? এটা সবসময় মাথায় রাখতে হবে যে যদি কোনো লাইনের উপরে কাজ শেষে কাজ উপরে এবং শেষে যদি কাজটা থাকে তাহলে আমরা ডিলিট ইউজ করব, আর যদি পরবর্তী লাইনের শেষের লাইনের হচ্ছে শুরুতে কাজটা থাকে তখন আমরা হচ্ছে ব্যাক স্পেস ইউজ। ঠিক আছে, আমরা এই বিষয়টা জানলাম এখান থেকে। আমরা এখানে যেটা বলছিলাম যে প্যারাগ্রাফ যেটা আমরা দেখছিলাম, এখানে প্যারাগ্রাফের বিষয়টা আমরা একটু দেখি যে ইনডেন্টেশন। দেখো আমাদের এখানে এই যে এখানে আর এই পাশে এটা তো আমাদের মার্জিন, তাই না? কোন দিকে কতটুকু করে মার্জিন ছাড়া আছে, এটা হচ্ছে ডিফল্ট ভাবে চারিদিকে হচ্ছে 1 ইঞ্চি করে মার্জিন ছাড়া থাকে। এখন তোমাকে এখানে বলা হলো যে আমার এই প্যারাগ্রাফটা আবার এই পাশেও 1 ইঞ্চি ছাড়া আছে, এই পাশেও 1 ইঞ্চি ছাড়া আছে। আচ্ছা ঠিক আছে, এবং নিচে আরেকটা প্যারাগ্রাফ রাখলাম এখানে। ধর এই প্যারাগ্রাফটা একটু বোঝার সুবিধাতে আমি কালারটাকে একটু ডিফারেন্ট করে দিলাম। ঠিক আছে, এখন বলা হলো যে প্রথম যে প্যারাগ্রাফটা আছে ব্ল্যাক কালারের, এটা হচ্ছে ডানে এবং বামে দুই দিক থেকে 1 ইঞ্চি করে ভিতরে চেপে আসবে। তাহলে কিভাবে চাপাবো? আমি যদি এখানে মার্জিন এই পাশে 2 ইঞ্চি, আমি যদি 1 ইঞ্চি এখান থেকে আরো 1 ইঞ্চি চাপাই এবং এদিক থেকে যদি আরো 1 ইঞ্চি ভিতরে চাপিয়ে নিয়ে আসি, তাহলে আমার কি হবে? দুই দিক, এই পাশে 2 ইঞ্চি হবে, এই পাশে 2 ইঞ্চি হবে না? 1 ইঞ্চি করে তো অলরেডি ছাড়াই আছে, আরো 1 ইঞ্চি যদি আমি এখান থেকে ভিতরে চেপে নিই এটা, এবং এদিক থেকে যদি চেপে নিই, একটা রেক্টেঙ্গেল দিয়ে বোঝাই। ধরো এই আমার লেখা, ঠিক আছে, এটা আমার লেখা, এই পাশে 1 ইঞ্চি ছাড়া আছে, এই পাশে 1 ইঞ্চি ছাড়া আছে। এখন এখান থেকে আরো 1 ইঞ্চি আমি এই বরাবর নিয়ে আসলাম, যে উপরে স্কেল আছে, দেখো দেখা যাচ্ছে উপরে স্কেল, এই এই যে স্কেল, এই যে স্কেল 1 ইঞ্চি, তাহলে এটাকে এখানে সরিয়ে নিয়ে আসলাম। আবার এদিক থেকেও 1 ইঞ্চি এটাকে এদিকে সরিয়ে নিয়ে আসলাম, মানে আমার প্যারাগ্রাফটা এইভাবে সরবে। তাহলে দুই দিকে আমার 2 ইঞ্চি 2 ইঞ্চি। আমি যদি এখন এখান থেকে মার্জিন থেকে পেজ লেআউট থেকে, আমি পেজ লেআউট পরে বোঝাবো, জাস্ট এটা বোঝানোর সুবিধার্থে আমি আসলে এখানে আসলাম, গ্রুপ বাটন আছে, এই যে লেফটে 2 ইঞ্চি করে দিলাম, এখানে 2 ইঞ্চি করে দিলাম, তাহলে কি হবে? আমার প্যারাগ্রাফের এই পাশে 2 ইঞ্চি, এই পাশে 2 ইঞ্চি হয়ে যাচ্ছে না? করে দিলাম, ওকে। আমার কিন্তু এই পাশে 2 ইঞ্চি পেয়েছি, এখানে কিন্তু এখানে শর্ত ছিল একটা, নিচের প্যারাগ্রাফ কিন্তু যা ছিল তাই থাকবে, এটাকে নড়ানো যাবে না। তাহলে কি করব? তাহলে তো আমরা পেজ সেটআপ থেকে মার্জিন সরাতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাকে এখান থেকে কি করতে হবে? এটা সিলেক্ট করব, করে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ইন্ডেন্টেশন যেটা আছে, এই ইন্ডেন্টেশনের মাধ্যমে আমরা কাজ করব। যেমন এখান থেকে আমরা এই যে পাশে একটা লেফট ইন্ডেন্টেশন আছে, এটাকে ঠিক আছে, রাইট ইন্ডেন্টেশন, এটাকে ধরে জাস্ট করে এখানে 1 ইঞ্চি বরাবর নিয়ে আসবে, যেটা 1 ইঞ্চি, আবার এখান থেকে এটাকে টোটালটা ধরে নিয়ে এসে এখানে। এখন আমার প্রথম প্যারাগ্রাফটা ডানে বামে 2 ইঞ্চি করে আমি পেয়েছি, আমার এই প্যারাগ্রাফ কিন্তু অক্ষত আছে, এটা কোনো রকম সমস্যা হয়নি। কখনো যদি এরকম প্রয়োজন পড়ে, আমরা এরকম ধরো তো একটা শেপ নিয়ে তুমি ডিজাইন করছো, সেই শেপের মাঝখানে লিখা, শেপ নিয়ে ডিজাইন বলতে ধরো মানে এটার অনেক পদ্ধতি আছে, তারপর আমি এটা দেখাচ্ছি। যেমন ধরো মনে করো যেখানে সাপোজ এই একটা শেপ আমি অঙ্কন করলাম, ঠিক আছে, এই একটা শেপ, এখন বলা হলো যে এই শেপের মধ্যে এই লেখাগুলো থাকবে, এই শেপটাকে আর বড় করা যাবে না, ছোট করা যাবে না, বাট এর মধ্যে লেখাগুলো থাকবে। তখন কি করবো? এই লেখাগুলোকে আমি এই দুই পাশের ইন্ডেন্টেশন চেপে ধরে আমি এইভাবে নিয়ে আসতে পারি। বিকল্প আরো কিন্তু ওয়ে আছে, এটা কিন্তু রাইট ওয়েটা বলছি না, আরো ওয়ে আছে, আমি টেক্সট বক্স দিয়েও লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে ধরে আমরা এটাকে চলে আসছে, ঠিক আছে, এটা সমান চলে আসছে। এখন এটা কি করতে, লেখাগুলোকে এর ভিতরে নিতে হলে কি করতে হবে? আমাকে এটা কালারটা ফিল কালারটা নান করে দিতে হবে, তাই না? এখান থেকে জাস্ট খালি ফিল কালারটা নান করে দেবো, ফিল কালারটা নান করে দেবো, অথবা এটাকে সেন্ড বিহাইন্ড টেক্সট করে দেবো, মানে টেক্সটের পিছনে নিয়ে যাবো। ঠিক আছে, এই যে নো ফিল, এর মধ্যে চলে আসলো। এটা আরো বিকল্প অনেক ওয়ে আছে, এটা যে সঠিক ওয়ে তা বলছি না, আমরা এটা সহজ পদ্ধতিতে আমরা ইয়া দিয়েও করতে পারি, টেক্সট বক্স দিয়ে লিখে মাঝখানে নিয়ে যেতে পারি। তো যাই হোক, আমাদের যদি কোনো কারণে যদি ইন্ডেন্টেশন এভাবে সরানোর প্রয়োজন, এখন যদি আমরা এটাকে আগের অবস্থায় নিয়ে যাই, যেখানে ক্লিক করলে যে আগের অবস্থায় চলে যাচ্ছে, ঠিক আছে, তো এটা ক্লিক করলে কি হচ্ছে, ওই ফার্স্ট ইন্ডেন্টেশনটা কিন্তু ডানে আর বামে সরছে, আবার এইটা কিন্তু জিরো হচ্ছে না। এটা এইটাকে যদি আমি এদিকে সরিয়ে দিই, তার জন্য কিন্তু কোনো এখানে আইকন নাই। ঠিক আছে, এখানে দেখো, এখানে কিন্তু সেই আইকনটা কিন্তু এখানে নাই। তাহলে এটা করতে হলে আমাকে কি করতে হবে? ওই কাজটা করতে হলে আমাকে হয় এটা ধরে এই ইন্ডেন্টেশনটা ধরে আমাকে নিয়ে যেতে হবে, আরেকটা ওয়ে হচ্ছে আমাদের এই গ্রুপ বাটনে ক্লিক করার পরে এই যে আমাদের ইন্ডেন্টেশন, এখানে আমাদের এই যে ইন্ডেন্টেশন লেফট এন্ড রাইট দুই জায়গাতে সিলেক্ট করে 0 0, তাহলে দুইটাই সমান। যদি অনেকের যারা নতুন ইউজার তাদের কিন্তু এটা ধরতে গেলে অনেক সময় অনেক সমস্যা হতে পারে। সঠিক হয়ে হচ্ছে
গ্রুপ বাটনে যে লেফট আর রাইট দুইটাই 0 করে দেবো, তাহলে আমাদের দুই দিকে সরে যাবে। আচ্ছা, তাহলে আমাদের ইন্ডেন্টেশনের কাজ কি জানা গেল। তারপর এখানে এ টু জেড, এ টু জেড এটার কাজ কি? এটা যখন টেবিল বোঝাবো তখন এটা সম্পর্কে বিস্তারিত বোঝাবো, এটা সম্পর্কে এখন বলছি না, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ইন্টার মার্কার, অর্থাৎ এখানে অনেক সময় আমরা অনেকে ভুল বশত এখানে ক্লিক করে দেখি যে পেজের মধ্যে যেখানেই যাচ্ছে যে একটা দাগ চলে আসে, অনেকে ব্যাক স্পেস দিয়ে এইভাবে বা ডিলিট দিয়ে মোছার চেষ্টা করে, মোছে না। হ্যাঁ, সারাদিন চেষ্টা করলে কিন্তু এটা মুছবে না, কারণ এটা হচ্ছে ইন্টার মার্কার, মানে কোথায় কোথায় তুমি ইন্টার ব্যবহার করেছো, এই যে কতবার ইন্টার চেপেছো তার প্রমাণ হচ্ছে এটা, ঠিক আছে। এটা কিন্তু প্রিন্ট আসবে না, এই যে প্রিন্ট আসবে না, প্রিন্টে কিন্তু আসবে না, এই যে প্রিন্ট প্রিভিউতে আসলাম, প্রিন্টে নাই, ঠিক আছে। জাস্ট এটা তুলে দিলে সব শেষ। আচ্ছা, এটা আমাদের অত মেজারমেন্ট। যদি কখনো নিজের অজান্তে এরকম কোনো সিম্বল স্ক্রিনে দেখা যায় তাহলে বুঝতে হবে যে আমার এই ইন্টার মার্কারে ক্লিক হয়ে গেছে, ঠিক আছে, এটা জানা থাকলো। এবার আমরা আসি আমাদের অ্যালাইনমেন্টে, ঠিক আছে। অ্যালাইনমেন্টে আমরা এখানে একটু ইমাম ট্রেনিং একাডেমি, আমরা চাচ্ছি যে এই প্যারাগ্রাফের একটা হেডিং থাকবে এইটা, এবং সাধারণত হেডিং কোথায় হয়? আমাদের মাঝখানে হয়, তাই না? আমরা মাঝখানে নিয়ে যাব কিভাবে? আমাদের যারা নতুন ইউজার বা যারা কম্পিউটার সম্পর্কে ধারণা, তারা কি করবে? এই সামনে কার্সর রেখে স্পেস বার চেপে ধরে থাকবে, হ্যাঁ, যতক্ষণ মাঝখানে না যাচ্ছে ততক্ষণ ছাড়াছাড়ি নাই, ঠিক আছে। কিন্তু এইটা যে 100% মাঝখানে হলো তার কোনো গ্যারান্টি আছে? এইদিকে যদি স্কেল দিয়ে মাপতে যায় দেখা যাচ্ছে এদিকে বেশি হয়ে গেছে আর এদিক থেকে এই পাশে মেজারমেন্ট কম হয়ে গেছে। তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা রং প্রসেস, এইভাবে কখনো আমরা কোনো জিনিস ঠেলে নিয়ে যাব না, ঠিক আছে। তো এখানে আমাদের এখানে এই চারটা অ্যালাইন আছে, যে এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন, এটা হচ্ছে জাস্টিফাই। তো আমরা এখানে এই জায়গাতে আমরা এটাকে একটু বোল্ড করলাম, যেহেতু আমাদের টাইটেল, এটাকে বোল্ড করলাম মোটামুটি। এখন আমরা যদি এটাকে সেন্টারে নিতে চাই জাস্ট খালি এখানে ক্লিক করব, এই সেন্টার আইকনে ক্লিক করব, এবং এটার কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ই। আমাদের যদি রাইটে নিতে হয় তাহলে কন্ট্রোল আর, অথবা এই আইকনে ক্লিক করব। আমাদের যদি আবার লেফটে নিতে হয় তাহলে এখানে আসবো। তাহলে এইটা কি? এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই কিসের উপর অ্যাপ্লাই হয়? কোনো একটা পূর্ণাঙ্গ লাইন অথবা কোনো একটা পূর্ণাঙ্গ প্যারাগ্রাফের উপরে। জাস্টিফাই কখনো সিঙ্গেল ওয়ার্ড সিঙ্গেল লাইনের উপরে, মানে অসম্পূর্ণ লাইনের উপরে বোঝা যায় না বা ইফেক্ট পড়ে না, ঠিক আছে। যেমন আমাদের এখানে দেখো এই যে এই প্যারাগ্রাফটা, এই একটা প্যারাগ্রাফ, এই একটা প্যারাগ্রাফ, ঠিক আছে। এই প্যারাগ্রাফটা আমাদের বামে দেখছি না, সব লেখা সমান আছে না, কিন্তু ডান দিকে আছে। ডান দিকে সমান করতে হলে কি করতে হবে? আমাদেরকে এই ডানে রাইট অ্যালাইনে ক্লিক করব, রাইট অ্যালাইনে ক্লিক করে দেখো ডান দিকে সমান হয়ে গেছে, এবার বাম দিকে নাই। আচ্ছা, তাহলে এবার কি করতে হবে? তাহলে আমরা ডানে বামে আর মিডিল তিনটাই ক্লিক করবো নাকি? ডানে করলাম, বামে করলাম, মিডিল করলাম, তাও তো হচ্ছে না। তাহলে আমাদেরকে জাস্ট এই জাস্টিফাই, কন্ট্রোল জে। জাস্টিফাইয়ের কাজ হচ্ছে লেফট এবং রাইট দুই অ্যালাইনমেন্ট বরাবর লেখাগুলো অটোমেটিক আমার নেমে আসবে, ঠিক আছে। যতই লিখে আমরা অনেক সময় দেখি যে অনেক অফিস আদালতে, মানে অফিস আদালতে বা শিক্ষা প্রতিষ্ঠানে বা যারা কম্পিউটার অপারেটর কাজ করে, দেখি যে এই একই অ্যালাইনমেন্ট আছে, এইভাবেই কাজ কমপ্লিট করে প্রিন্ট করে নিয়ে চলে আসছে, মানে কোনো জাস্টিফাই নাই, ঠিক আছে, এইভাবে নিয়ে চলে আসছে। আর বস যদি এরকম আনাড়ি হয় তাহলে ওই দেখে ছেড়ে দিবে, আর বস যদি সেরকম এক্সপার্ট হয় তাহলে কিন্তু তার খবর আছে, এবারে এইদিকে মিলছে এদিকে মিলে নেই, এটা ঠিক করে নিয়ে আসো, হ্যাঁ, তখন তার খবর আছে। সে যদি না জানে তখন তার খবর আছে, চাকরি নিয়ে। আচ্ছা, এবার আমরা আসি এই যে এখানে যে আইকনটা আছে এটার নাম হচ্ছে লাইন স্পেসিং। লাইন স্পেসিং বলতে কি বোঝায়? যে আমরা এই যে কুইক ব্রাউন ফক্স, এই একটা লাইন আর এই একটা লাইন, ঠিক আছে, এই দুইটা লাইনের মাঝখানে এই যে একটা গ্যাপ আছে না, গ্যাপটা কোনটা আরো একটু আমরা স্পষ্ট করে বোঝাই, ঠিক আছে। আমি এখান থেকে একটা লাইন টেনে বোঝাই, ঠিক আছে। এই যে মাঝের যে গ্যাপটা, এইটা, এই দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপ, এটাকে বলা হয় লাইন স্পেসিং। এই লাইন স্পেসিংটা এখন কি অবস্থায় আছে বা আমরা প্রয়োজনে আমাদের কম বেশি করতে পারবো কিনা সেটা আমরা একটু সম্পর্কে দেখে নিই। আমাদের এই লাইন স্পেসিংটা এখন কি অবস্থায় আছে আমরা এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছি যে 1.15, এটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে 1.15, এটা হচ্ছে 1.5। আমরা অফিস আদালতে সাধারণত এই তিনটার মধ্যেই থাকি, ওয়ান হয় সিঙ্গেল অথবা 1.15 অথবা হচ্ছে আমরা 1.5, এটা হচ্ছে ডেট। আর বাকিগুলো হচ্ছে কাজের সুবিধার্থে, তোমার যদি প্রয়োজন কখনো পড়ে অফিসিয়াল কাজ করতে গিয়ে বা অফিসিয়াল চিঠিপত্র করতে গিয়ে এই তিনটার বেশি কিন্তু যায় না কখনো, বা যাওয়া উচিত না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। কখনো যদি এরকম হয়ে যায় তাহলে বুঝতে হবে যে লাইন স্পেসিং বেশি আছে। অনেকে আবার মনে করে যে এখানে লাইন স্পেসিং মানে মাঝখানে বোধহয় ইন্টার দেওয়া আছে, এখানে রেখে ইন্টার কার্সর এখানে রাখার চেষ্টা করে। কিন্তু সারাদিন যদি চেষ্টা করি এই মাঝখানে ক্লিক করে কার্সর কোনটা, এই যে কালো ব্লিঙ্কিং করছে এটা না, এটা হচ্ছে কার্সর। আমি যদি এই কার্সরটাকে এখানে এখানে ক্লিক করলে কুইকের সামনে ক্লিক করলাম যাচ্ছে, কিন্তু এই কুইক আর ওভারের মাঝখানে যদি ক্লিক করে সারাদিন চেষ্টা করলেও যাবে না।
কারণ এটা ইন্টার দিয়ে লাইন ক্রিয়েট করা না, এই লাইনটা ক্রিয়েট করা হয়েছে প্যারাগ্রাফ স্পেসিং এর মাধ্যমে। তো প্যারাগ্রাফ স্পেসিং আমরা এখান থেকে বেশি কম বেশি এখান থেকে করতে পারবো। সাধারণত আমরা মাথায় রাখবো যে আমরা অফিসিয়াল কাজ করার জন্য 1.5 1.15 এবং 1.5 এইটা আমরা রাখবো। এখন এখান থেকে আমরা যে লাইন স্পেসিং এখান থেকে আমরা কি বিফোর আফটার যদি ক্লিক করি তাহলে এখান থেকে কম বেশি করে আমরা এটাকে 0 করে নিতে পারবো, ঠিক আছে, নিচেরটা কমে গেল। এটা এখন কি করবো, আগের অবস্থায় নিয়ে আসতে হলে আমাদেরকে জাস্ট ব্লক করে আমাকে এখানে আবার সিঙ্গেলে করে দেবো, তাহলে আগের অবস্থায় চলে আসবে। আচ্ছা, এটা গুলো হচ্ছে লাইন স্পেসিং এর ব্যাপার, ঠিক আছে। এখানে আচ্ছা, এবার আমরা আসি, দেখো লাইন স্পেসিং এর পরে আমাদের এখানে যেটা আছে যে এই এখানে কিছু আমাদের সংখ্যা দেওয়া আছে, পরে যেটা আছে লাইন স্পেসিং অপশন। এই অপশনে গেলে আমরা কি পাবো, আরো মাল্টিপল কিছু অপশন পাবো, অথবা আমরা এখান থেকে এই যে গ্রুপ বাটন, এটা হচ্ছে আমাদের গ্রুপ বাটন, এই গ্রুপ বাটনে যদি ক্লিক করি এখানে যা কিছু পেলাম সবকিছুই এখানে আছে কিন্তু, ঠিক আছে, সবকিছুই মোটামুটি এখানে আছে। এখান থেকে আমরা একটু দেখে নিই, এখান থেকে আমরা কি দেখবো যে আমরা এখান থেকে হচ্ছে যে প্যারাগ্রাফ স্পেসিং যেটাকে বলা হয়, এখানে এটা কিন্তু আমাদের লাইন স্পেসিং। প্যারাগ্রাফ স্পেসিং যাওয়ার জন্য কি করবো আমরা, হয় এখান থেকে লাইন স্পেসিং এই অপশনে আসবো, অথবা আমরা এই গ্রুপ বাটনের প্যারাগ্রাফের এই গ্রুপ বাটনে ক্লিক করব, করলে আমরা এখানে এই যে স্পেসিং বিফোর আফটার। স্পেসিং বিফোর আফটার বলতে কি বোঝায়, স্পেসিং বিফোর, যেমন আমাদের এখানে দুইটা প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড কালার ব্ল্যাক কালারের, একটা হচ্ছে আমাদের রেড কালার। আমরা এই দুইটা লাইনের এই প্যারাগ্রাফ আর এই প্যারাগ্রাফের মাঝে একটা গ্যাপ সৃষ্টি করব। এখন যদি আমরা এখান থেকে ইন্টার দিয়ে দিই তাহলে হয়তো 100% আমার সঠিক নাও হতে পারে, কিন্তু এখানে বলা হলো, বস বলে দিল এখানে 6 পিটি অথবা 12 পিটি গ্যাপ, সে সংখ্যা বলে দিয়েছে কিন্তু তারপরে যদি আমি এখান থেকে ইন্টার মেরে দিই তাহলে কিন্তু সে ওই অপারেটরের কিন্তু খবর আছে যে আমি তোমাকে উল্লেখ করে দিয়েছি হয় 6 পিটি প্যারাগ্রাফ বিফোর আফটার হবে, অথবা দেখা যায় 12 পিটি হবে, তুমি কেন ইন্টার মারলা। অফিসে দেখবে একটা জিনিস বস আছে, কিছু কিছু অফিসে যারা এই মানে তারা কম্পিউটারের কাজ বলতে কিছু জানে না, কম্পিউটার কোন কিবোর্ডের কোন অক্ষরে কি আছে কিছু বলতে পারবে না, কিন্তু এই গেটআপ সেটআপ বা ফরম্যাটিং সম্পর্কে এত ধারণা আছে তাদের যে কল্পনা করা যাবে না। যেমন একটা কলেজের প্রিন্সিপাল, তার কিন্তু এগুলো সম্পর্কে বেশ ভালো নলেজ থাকে, ঠিক আছে, ক্যাডার পার্সনরা তাদের কিন্তু এগুলো সম্পর্কে ভালো নলেজ থাকে, যারা দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করছে তাদের কিন্তু ভালো নলেজ থাকে। সে কম্পিউটার কাজ জানে কিন্তু তোমার ফরম্যাটিং দেখলে বলে দেবে যে এই ফরম্যাটিংটা ঠিক নাই, তখন তারা কিন্তু ধরবে। সুতরাং আমরা এখানে কি করব, আমাদেরকে যখন উল্লেখ করে দিবে যে 6 পিটি বা হচ্ছে 3 পিটি বা 12 পিটি এরকম বিফোর আফটার দ্যাট, যেমন আমি এই যে এখন আমি কার্সরটা রাখলাম হচ্ছে এই লাল প্যারাগ্রাফের মধ্যে, ঠিক আছে, যে কোনো এক জায়গায় আমি ইচ্ছা করলে এইভাবে ব্লক করতেও পারি, আবার ইচ্ছা করলে এখানে যে কোনো বডির মধ্যে কার্সর রাখতেও পারি, জাস্ট একটা ক্লিক করে আমরা প্যারাগ্রাফ গ্রুপে আসলাম। আসার পরে এখন যদি আমরা এখান থেকে দেখো এই যে 10 পিটি, এটা কোথায়কার গ্যাপ বুঝতে পারছো, এই 10 পিটি আফটার 10 পিটি এই গ্যাপটা কোথায়, এই যে লাল যে প্যারাগ্রাফটা তার নিচে কিন্তু 10 পিটি, আমি যদি এখানে ইন্টার দিই তাহলে এখানে 10.10 আমি এটা 0 করে দিলাম আপাতত, ঠিক আছে। এখন আমি এখান থেকে মনে করো এই যে বিফোরে যে আমি কি করলাম 12 করে দিলাম, তাহলে গ্যাপ কি এই কালোটার উপরে হবে না লালটার উপরে হবে, কোনটার হবে, কনফিউজড, মানে কেউ বলছে কালো কেউ বলছে লাল, মানে আমি বলতে যাচ্ছি এই কুইক ব্রাউনের এই উপরে গ্যাপ হবে 12 পিটি, না এই এই লাল লেখা যে কুইক ব্রাউন এর উপরে গ্যাপ হবে। হ্যাঁ, আমি কাজটা রেখেছি রেড কালারটা, অতএব রেডটার উপরে হবে 12 পিটি গ্যাপ, এই যেখানে গ্যাপ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে আবার যদি নিচের দিকে আমি যদি মনে করো যে যদি আমার কাজটা যদি এখানে থাকতো যে ব্ল্যাক লেখা প্যারাগ্রাফ এটার মধ্যে আছে, ঠিক আছে, হয় ব্লক করি অথবা যে কোনো এক জায়গায় কার্সর রাখি, তাহলে আমি যেখানে যদি যাই, এখন যদি আমি দেখা যাচ্ছে যে ওই উপরের প্যারাগ্রাফ থেকে নিচের প্যারাগ্রাফটার মাঝখানে আমি হয় 12 পিটি গ্যাপ রাখবো, তাহলে আমাকে এখানে করতে হবে, এখানে থাকবে না এখানে থাকবে, তখন সংখ্যাটা কোথায় থাকবে, এটা তখন আমাকে 0 করে দিতে হবে আর এখানে করে দিতে হবে গ্যাপ, ঠিক আছে, মানে এইটা থেকে আফটার, ব্ল্যাক থেকে আফটার, ঠিক আছে, তাহলে এই যে গ্যাপ সৃষ্টি হয়ে গেল। এগুলো কিন্তু অফিসিয়াল কাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু জিনিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে যে আমাদের প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে আরো একটা অপশন আছে যেটা হচ্ছে যে আমাদের শেডিং, আর এটা হচ্ছে টেবিলের বিষয়টা নিয়ে এখানে কোনো কিছু বলবো না, কারণ টেবিল নিয়ে আলাদা একটা ক্লাসই থাকবে, অনেক বড় ক্লাস। আমরা এখানে এটা একটু দেখতে পারি, সেটা হচ্ছে শেডিংটা কি জিনিস। যেমন আমরা এটা হচ্ছে আমাদের হেডিং, এই হেডিং এর মধ্যে যদি শেডিং দিতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে এখানে ক্লিক করে আমরা যে কালারের শেডিং দিতে চাই সেই কালারটা এখানে ক্লিক করবো, জাস্ট একটা প্রলেপ দিয়ে দেবে, এখান থেকে এর নিচে থাকবে এই কালার, কিন্তু এই কালার থেকে না, এটা হচ্ছে ফন্ট কালার আর এটা হচ্ছে
একটা ব্যাকগ্রাউন্ড কালার, যে কোনো টেক্সটের পিছনে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে আমাকে এখান থেকে দিতে হবে, এবং এই কালারটা অলওয়েজ কিন্তু এই মার্জিনের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হবে, লেফট টু রাইট পর্যন্ত হবে। এই সেটিংটা যদি দেওয়া হলো ইমাম ট্রেনিং এ, যদি বলা যে আমার প্রয়োজন নেই এটাকে তুলে ফেলার রংটা, তাহলে কি করব আমরা? আবার সেটিং এই যাব, যে এখান থেকে কোনটা ক্লিক করবো দেখো তো, নো কালার, রাইট। তাহলে আমাদের এখানে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে যে আইকনগুলো ছিল সবগুলো আইকন নিয়ে আমাদের আলোচনা করা হলো, ঠিক আছে।